সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশ্লেষণে। আজ আমরা রসায়নের একদম কোর একটা বিষয় নিয়ে কথা বলবো, বোর পরমাণু মডেল। আধুনিক রসায়ন আর কোয়ান্টাম ফিজিক্সের ভিত্তি বুঝতে হলে বিজ্ঞানী নিলস বোর কিভাবে পরমাণুর ভেতরের রহস্যগুলোর জট খুলেছিলেন সেটা জানাটা কিন্তু একেবারে অপরিহার্য। তো চলুন পাঠ্যক্রমের আলোকে এই যুগান্তকারী মডেলের খুঁটিনাটি আজ একটু অন্যভাবে বিশ্লেষণ করা যাক। ঠিক আছে, চলুন দেখে নিই আজ আমরা ঠিক কি কভার করছি। আমরা মূলত 6টা ধাপে এগোব। বোর মডেলের মূল ধারণা, এরপর স্থির কক্ষপথ, কৌণিক ভরবেগ, শক্তির রূপান্তর, মডেলের সাফল্য এবং সবশেষে এর সীমাবদ্ধতা। 1 নম্বর বিষয়, বোর মডেলের ধারণা। 1911 সালে প্রস্তাবিত রাদারফোর্ডের মডেলটার কথা নিশ্চয়ই আমাদের সবার মনে আছে, রাইট? কিন্তু সেখানে একটা বেশ বড়সড় তাত্ত্বিক গণ্ডগোল ছিল। চিরায়ত বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী চার্জযুক্ত ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তবে তার তো ক্রমাগত শক্তি হারিয়ে নিউক্লিয়াসই আছড়ে পড়ার কথা। মানে রাদারফোর্ডের মডেল সত্যি হলে পরমাণু তো আসলে কোনো অস্তিত্বই থাকার কথা নয়। ঠিক এই চরম সংকটময় মুহূর্তে 1913 সালে নিলস বোর একেবারে একটা লাইফসেভার হিসেবে হাজির হলেন। ম্যাক্স প্ল্যাঙ্ক আর আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্বকে কাজে লাগিয়ে তিনি বেশ কিছু নতুন স্বীকার্য বা পস্টুলেটস প্রস্তাব করলেন। এগুলো ছিল মূলত পারমাণবিক জগতের জন্য সম্পূর্ণ নতুন কিছু গাণিতিক নিয়ম, যা প্রথমবারের মতো পরমাণুর স্থায়িত্বকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে পারল। এবার আসি 2 নম্বর টপিকে, স্থির কক্ষপথ বা শক্তিস্তর। তো বোরের মডেলের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটাই হলো এই শক্তিস্তরের ধারণা। বোর জানালেন পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো কিন্তু ইচ্ছে মতো যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে না। ব্যাপারটা অনেকটা হাইওয়ে নির্দিষ্ট লেনের মতো। নিউক্লিয়াসের চারদিকে ঘোরার জন্য ইলেকট্রনদের কিছু নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার পথ আছে। এগুলোকেই আমরা স্থির কক্ষপথ, প্রধান শক্তিস্তর বা অরবিট বলি। এর মানে হলো যতক্ষণ একটা ইলেকট্রন তার এই নির্দিষ্ট লেনে বা পথে ঘুরবে, সে কোনো শক্তি শোষণও করবে না, আবার বিকিরণও করবে না। তার শক্তি থাকবে একদম কনস্ট্যান্ট বা স্থির। জাস্ট এই একটা ধারণাই কিন্তু রাদারফোর্ড মডেলের ওই নিউক্লিয়াসে আছড়ে পড়ার আশঙ্কাটাকে চিরতরে দূর করে দিল। 3 নম্বর বিষয়, ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আচ্ছা, এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই যে নির্দিষ্ট কক্ষপথগুলোর কথা বললাম, এগুলোর মাপজোক আসলে কিভাবে হবে? বোর এই কক্ষপথগুলোকে পদার্থবিজ্ঞানের নিয়মে বাঁধার জন্য একটা দারুণ গাণিতিক সূত্র দিলেন। তিনি বললেন, একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা MVR সবসময় nh/2π এর সমান হবে। অর্থাৎ ইলেকট্রন চাইলেই যে কোনো ভরবেগ নিয়ে ঘুরতে পারবে না, তার ভরবেগ হতে হবে একদম সুনির্দিষ্ট বা কোয়ান্টাইত একটা মান। চলুন সমীকরণটাকে একটু ভেঙে দেখা যাক, যাতে বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v হলো ইলেকট্রনটি ওই নির্দিষ্ট কক্ষপথে কত বেগে ঘুরছে, আর r হলো কক্ষপথটার ব্যাসার্ধ। এরপর আসে n, যাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। সহজ কথায় এটা হলো কক্ষপথের নম্বর। যেমন প্রথম কক্ষপথের জন্য n এর মান 1, দ্বিতীয়টার জন্য 2, ঠিক এভাবেই এগোবে। আর h হলো বিখ্যাত প্ল্যাঙ্কের ধ্রুবক। এই সবগুলো মান একসাথে মিলে যে কোনো কক্ষপথে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ একদম নিখুঁতভাবে হিসেব করে ফেলে। সত্যি বলতে বিজ্ঞানের এই গাণিতিক সৌন্দর্যটা আসলে অসাধারণ। 4 নম্বর সেকশন, শক্তির শোষণ ও বিকিরণ। এখানে একটা মজার ব্যাপার আছে। ইলেকট্রনগুলো কিন্তু চিরকাল একটা নির্দিষ্ট শক্তিস্তরেই বন্দী হয়ে থাকে না। এরা চাইলে এক স্তর থেকে অন্য স্তরে লাফ দিতে পারে। প্রসেসটা একটু ধাপে ধাপে দেখা যাক। ধরুন প্রথম ধাপে বাইরে থেকে তাপ বা বিদ্যুৎ আকারে কিছু শক্তি দেওয়া হলো। তখন একটি ইলেকট্রন সেই নির্দিষ্ট পরিমাণ শক্তিটুকু শুষে নেয়। দ্বিতীয় ধাপে ওই এক্সট্রা শক্তির কারণে সে এক্সাইটেড হয়ে লাফ দিয়ে ওপরের কোনো শক্তিস্তরে চলে যায়, কিন্তু সেখানে সে বেশি সময় টিকতে পারে না। তাই তৃতীয় ধাপে ওই শোষিত উদ্বৃত্ত শক্তিটাকে সে আলো বা রেডিয়েশন হিসেবে ছেড়ে দেয়, এবং শেষ ধাপে সুরসুর করে আবার তার আগের জায়গায় মানে নিচের শক্তিস্তরে ফিরে আসে। আর জানেন তো, এই যে নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ হচ্ছে, এটার কারণেই মূলত পারমাণবিক বর্ণালী বা স্পেকট্রাম তৈরি হয়। উৎসবের সময় আকাশে আমরা যে দারুণ সব আতশবাজির আলো দেখি, সেটা কিন্তু পরমাণুর এই শক্তি বিকিরণ প্রক্রিয়ারই একদম পারফেক্ট একটা বাস্তব উদাহরণ। 5 নম্বর, বোর মডেলের সাফল্য। বোরের এই মডেলটা সেই সময়ের বিজ্ঞান জগতে আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার ছিল। রাদারফোর্ডের মডেলের সাথে তুলনা করলেই এর আসল ম্যাজিকটা ধরা পড়ে। রাদারফোর্ডের মডেলে পরমাণুর স্থায়িত্ব নিয়ে যে বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল, বোর সেটা খুব সুন্দরভাবে সলভ করলেন। তিনি প্রমাণ করলেন নির্দিষ্ট পথে ঘুরলে ইলেকট্রন শক্তি হারায় না। শুধু তাই নয়, বোর এই মডেল দিয়ে হাইড্রোজেনের মতো সরল পরমাণুর বর্ণালী একদম নিখুঁতভাবে গাণিতিকভাবে ব্যাখ্যা করে দেখান। হাইড্রোজেনের বর্ণালীতে কেন নির্দিষ্ট রঙের রেখা দেখা যায়, তার প্রথম সলিড বৈজ্ঞানিক ব্যাখ্যাটা বোর মডেল থেকে এসেছিল, যা বিজ্ঞানের ইতিহাসে আসলেই এক অবিস্মরণীয় মাইলফলক। সবশেষে
6 নম্বর সেকশন, মডেলের সীমাবদ্ধতা। তবে বিজ্ঞান তো আর কখনো এক জায়গায় থেমে থাকে না, তাই না? নতুন নতুন এক্সপেরিমেন্টের সাথে সাথে পুরনো তত্ত্বেরও আপডেট প্রয়োজন হয়। বোর মডেল রসায়নের ভিত্তি মজবুত করলেও পরবর্তীতে বেশ কিছু সীমাবদ্ধতা চোখে পড়ে। যেমন প্রথমত, এই মডেল শুধু একটা মাত্র ইলেকট্রন আছে এমন পরমাণু বা আয়ন, যেমন হাইড্রোজেন বা হিলিয়াম আয়নের বর্ণালী খুব ভালো ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রনযুক্ত জটিল পরমাণু ক্ষেত্রে এটা আর কাজ করে না। দ্বিতীয়ত, শক্তিশালী চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর রেখাগুলো যে আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যায়, যাকে আমরা জিম্যান প্রভাব বলি, সেটার কোনো ব্যাখ্যা বোর মডেলে নেই। তাছাড়া আধুনিক বিজ্ঞানে আমরা জানি যে ইলেকট্রনের কক্ষপথ শুধু বৃত্তাকারই নয়, উপবৃত্তাকারও হতে পারে, এবং এর ভেতরেও অনেক ছোট ছোট উপস্তর বা সাবলেভেল আছে। বোরের মডেলে এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। তাহলে শেষ করার আগে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বোরের মডেল যদি একাধিক ইলেকট্রনযুক্ত জটিল পরমাণুর গঠন বা বর্ণালীর পুরো রহস্যটা ভেদ করতে না পারে, তাহলে এরপর আমাদের কিসের প্রয়োজন ছিল? পরমাণুর এই জটিল ধাঁধা মেলাতে বিজ্ঞানীদের এরপর কোয়ান্টাম মেকানিক্সের ঠিক কোন নতুন তত্ত্বগুলোর দিকে এগোতে হয়েছিল? এই দারুণ ইন্টারেস্টিং প্রশ্নটা ভাবার জন্য রেখেই আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। নতুন কিছু জানার এই কৌতূহল এভাবেই বেঁচে থাকুক।